নমস্কার। শুরু করছি আজকের সত্যবতী ঘটনা। ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন নিজের আত্মীয় পরিজনদের কাছে এবং বন্ধুদের কাছে। দেরি না করে শুরু করছি আজকের সত্যবতী ঘটনা। ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন হৈমন্তী রায়। আমাদের মধ্যে প্রায় সকলেই গান বাজনা প্রায় পছন্দ করেই থাকে। কেউ কেউ নাচ ভালোবাসে, কেউ কেউ ছবি আঁকা। এই কলাকৃতি প্রায় জনারই ভালো লাগে। বিভিন্ন রকমের গান, যেমন সিনেমা, ধার্মিক, সঙ্গীত ইত্যাদি। তবে শুধু মানুষেরাই এই সঙ্গীত ভালোবাসে না। এই সঙ্গীত ভালোবাসে বড়লোকের বাসিন্দারা। আমি একজন পড়াশোনা করা কলেজের স্টুডেন্ট। আমি ছোট থেকেই বাঁশি বাজাতে ভালোবাসি। প্রায় বিকেল হলে বাঁশি নিয়ে ছাদেতে বসতাম এবং বিভিন্ন ধরনের রাগ বাজাতাম। ভালোও লাগতো এই বাঁশির আওয়াজ। কখনো কখনো সকালে বাঁশি বাজাতাম রাগ ভৈরব। সমস্ত পাখিরা কলরব করত, তারাও আনন্দে মেতে উঠত। কখনো কখনো আবার বিকেল হলে বিভিন্ন ধরনের রাগ, কল্যাণ ও বিভিন্ন ধরনের রাগ যেগুলি আছে সেগুলি পরিবেশন করতাম। একদিন আমি বাঁশি বাজাইনি সারাদিন। খুব মন হচ্ছিল বাঁশিটা ধরে ফু দিয়ে বিভিন্ন সুর তোলার। তাই একবার সারাদিন সময় না পেয়ে রাত্রেই বসলাম। আজকে বাজাবো রাগ কোরবানি। এই রাগকে বিভিন্ন নামে জানা যায়। কেউ বলে রাগ কোরবানি, কেউ বলে কেরবানি। এই রাগ খুবই শ্রুতিমধুর। এই রাগের মাহাত্ম্য হচ্ছে দুঃখ, কষ্ট, বেদনা, ভক্তিগীতি, প্রেমের ভালোবাসা ইত্যাদি। তাই সুর তুললাম। বাঁশির সুরে যেন চারিদিক ভেসে উঠল, ঠিক যেন ফুলের সুবাস চারিদিকে মেতে বেড়াচ্ছে। এটি বলতে গেলে রাগ দরবারি খানাডারই আর একটি অঙ্গ, কিংবা কেউ কেউ বলে থাকে রাগ চন্দ্রকোষ অথবা মালকংসের কোনো এক বংশ। বাঁশি বাজালে প্রায় সময় বংশীবাদকের মাথায় হাওয়া কম পৌঁছায়, তার জন্যে তার একটু ঘোরের অনুভূতি হয়, ঠিক যেন কেউ নেশা করেছে। অথবা কেউ যদি কোন ধরনের মাদক পদার্থ সেবন করে তার যেমন মাথা ধরে, ঠিক সেই রকম কিছুটা হলেও তার ঘোর লাগে। এই মুহূর্তে আমারও কিছুটা মাথা ধরে এসেছিল। প্রায় 5 থেকে 7 মিনিট হবে বাঁশিটা বাজাচ্ছি। আশেপাশের হাওয়া যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। চারিদিকে প্রাণীদের কলরবও থেমে গিয়েছিল। কোনো ঝিঝিও ডাকছিল না সেই মুহূর্তে। হঠাৎ আমার আশেপাশে ঠিক যেন মনে হলো কয়েকজন বসে আছে মাথা নিচু করে, যেন আমার সঙ্গীতের আওয়াজ শুনি এখানে এসেছে। আমি বাজালাম। বাঁশির সুর মনকে মনোরম করে তুলছে, কিন্তু অবাক করা বিষয়, তাদের মধ্যে কাউরিরই আমি মুখ দেখতে পাচ্ছিলাম না। তাদের গা থেকে যেন অদ্ভুত একটি সুগন্ধ বেরোচ্ছে।
লোকগুলি প্রত্যেক জনাই অনেকটি লম্বা, প্রায় প্রত্যেক জনাই 6 ফুটের ওপরে হবে। কোনো নরম চরণ নেই। তারা আসলে গায়েতে কি পরে আছে সেটিও আমি ঠিক মতো বুঝতে পারছিলাম না। দ্বিতীয়ার চাঁদ, তা সত্ত্বেও চাঁদের আলো যেন আমার চোখে ধরছিল না। আশেপাশে বাড়িগুলি থেকে যা আলো আসছিল দূর থেকে, সেই আলোতেই যা বুঝতে পারছিলাম। কিছুক্ষণ যাওয়ার পর যখন তার সপ্তকে সঙ্গীতটি বাজতে শুরু হলো, তারা যেন মনোমুগ্ধ হয়ে আহা আহা করে চেঁচাতে শুরু করলো। তারপর কিছুক্ষণ বাদ আলাপ শেষ করে আমি বাঁশিটি থামালাম, হাঁপিয়ে চোখটি বন্ধ করলাম। চোখটি বন্ধ করার পর মাথায় যখন ঘোর কাটলো, তখন চোখটা খুলে দেখি আশেপাশে কোনো ব্যক্তিই নেই। কারা এতক্ষণ সঙ্গীত শুনছিল তা আমি নিজেও বুঝতে পারলাম না। বাড়ির লোককে জিজ্ঞাসা করতে তারা বলল কেউ আমাদের বাড়ি আসেনি। এ তো ভারী অবাক কাণ্ড। এদিকে এতগুলি লোক আমার সঙ্গীত শুনতে এলো, আর বাড়ির লোকে বলে কেউই আসেনি, তাও এত বড় বড় লোক সব। আবার পরের দিনকে ভাবলাম বসবো, তার কারণ আগের দিনের সঙ্গীত চর্চাটি আমার মনে লেগে গিয়েছিল। ঠিক একইভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমি দেখলাম লোকগুলি আবার এসেছে। এবারে দেখলাম প্রায় 7 থেকে 8 জন হবে। আমি যখন তার সপ্তকে বাজাচ্ছি তখন হঠাৎ করে আমি বাঁশিটি থামিয়ে দিলাম। চোখটা মেলে আশপাশটা দেখতে শুরু করলাম। কোথায় লোকগুলো? এ যেন কর্পূরের মতো উপে গেল। আশপাশ দেখলাম একদম নির্ঝুম নিস্তব্ধতা। গোটা রাত যেন আমি একা আছি। আশেপাশে পরিবেশে কোনো জনমানব নেই, কোনো প্রাণ নেই, কোনো অস্তিত্ব নেই, শুধু নিস্তব্ধতা। আমি তাড়াহুড়ো করে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি কেউ নেই বাড়িতে। তবে কি আমি একা ছিলাম? বাড়ির বাইরে বেরোতেই দেখলাম কোথায় সব আওয়াজ যেন সেখানে বিরাজ করছে। প্রকৃতির যেমন আওয়াজ হওয়া উচিত, ঝিঝি পোকার আওয়াজ, মানুষের কলরব, পাড়ার প্রতিবেশীর কথাবার্তা বলার আওয়াজ, লাইটের আলো, রাস্তা দিয়ে যাওয়া সাইকেল, মোটরসাইকেল, সমস্ত কিছু আওয়াজ। আমি তো অবাক। কাকে এই কথা বলবো? কেই বা মানবে আমার কথা? ভয়ে ভয়ে ঘরের দিকে যাচ্ছি। দেখলাম এ কি, ঘরে এতক্ষণ অন্য পরিবেশ ছিল আর বাইরে অন্য, কিন্তু এখন যেন সমস্তটাই স্বাভাবিক মনে হচ্ছে। কিছুক্ষণ বাদ মা বাড়িতে এলো। মা বলল আমি একটু বাইরে গিয়েছিলাম প্রতিবেশী বাড়িতে। আমি কয়েকদিন সেই বাঁশিটি বাজানো বন্ধ করলাম, বিশেষ করে সন্ধ্যের দিকে। অবশেষে যখন পূর্ণিমার রাত, তখন আমি ভাবলাম এই সুযোগ। তার কারণ যারা বাঁশির আওয়াজ শুনতে আসে আমি তাদের মুখগুলি, কাপড় জামাগুলি এবং তাদেরকে স্পষ্টভাবে দেখতে পাবো। যথারীতি ছাদে চলে গেলাম। রাত 9টা বাজার পর বাঁশিটি নিয়ে শুরু করলাম রাগ কোরবানি। কিছুক্ষণ বাজানোর পরে হঠাৎ সেই আবহাওয়ার সৃষ্টি হলো। চারিদিক নিস্তব্ধতা,
এবার বুঝলাম লোকগুলি আসবে। তার সপ্তকে বাজাতেই লোকগুলি দেখলাম চুপচাপ বসতে শুরু করলো। তাদের গায়ে সাদা সাদা আলখাল্লা, তারা লম্বা লম্বা, তাদের হাতগুলি অনেকটি লম্বা হচ্ছে আস্তে আস্তে। তারা আমার মাথায় যেন হাত বুলোচ্ছে। তারা সবাই মাথা নামিয়ে আমাকে যেন সম্মান দিচ্ছে। তাদের গা থেকে হালকা মিষ্টি গোলাপের সুগন্ধ। বাঁশি বাজাতে বাজাতে মাঝে মধ্যেই জোর নিঃশ্বাস নিতে হয়। সেই নিঃশ্বাসের গন্ধে সেই মিষ্টি গোলাপের গন্ধ আমার নাকের ভেতর দিয়ে যাচ্ছিল। কিন্তু এর মধ্যে আমি তাদের মুখগুলি একজনারও দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ বাদ তারা যেই উঠে যাচ্ছিল, আমি অমনি তাদেরকে ধরতে গেলাম। তাদেরকে ধরতে গিয়ে দেখলাম হাওয়ায় হাত নাড়াচ্ছি আমি ভয় খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। পরদিন সকালে আমি দরগায় গেলাম। আমাদের বাড়ির কাছেই ছিল দরগাটা, তাই সেখানে যেতে সুবিধে হলো। দরগাতে গিয়ে হুজুর সাহেবকে বললাম। তিনি বললেন এগুলি সবাই ছিল জিন, যারা আমার বাজানো সঙ্গীতের আওয়াজ শুনে এখানে এসেছিল। তারা আমাকে অনেক সম্মানও করত, তাই তারা কেউই আমাকে ক্ষতি করেনি। এই ছিল আমার ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার চলে যাচ্ছি অন্য ঘটনায়। এই ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি হলেন অঙ্কিতা দে, আসানসোল থেকে। আমার বয়স 21 বছর। ছোটো থেকেই দেখতাম শ্রাবণ মাস এলে সবাই বাবার মাথায় জল ঢালতে যেত। তারা হেঁটে হেঁটে গঙ্গা থেকে জল এনে আমাদের এখানে শিবের মাথায় জল দিত। রাস্তাটা অনেকটাই, তাই মানুষের একটু কষ্টও বেশিই হতো। যে যতটা হাঁটতে পারত। তারপর কিছুজন টোটো এবং কিছুজন বাসে করেই কাঁধে বাঁক নিয়ে আসতো জল দিতে। এবছর আমিও সুযোগ পেলাম বাবাকে জল দেবো, তাই তৈরি হলাম শেষ সোমবারের জন্য। এবার বাবাকে জল দিতে আমাদের গ্রামের অনেকজনাই যাচ্ছে, প্রায় 120 থেকে 25 জন। তাই আমিও সাহস পেয়ে বেরোতে পারলাম। বাড়ির লোকে কোনো মতেই আমাকে ছাড়তে চাইছিল না। আমার বাবাও আমার সাথে বেরিয়ে এসছেন। বাবার সাথে জল নিতে এসছি, হঠাৎ দেখি একটা লোক বাবাকে বলল যে আপনিও জল দেবেন বুঝি? বাবা বললেন হ্যাঁ, আমাদের গ্রামে সবাই জল দেয় প্রত্যেক বছর, তাই আমার মেয়ে কি ইচ্ছা হলো এবছর জল দেবে বলছে। দেখি এখন। তা মশাই, আপনিও কি জল দেওয়ার জন্যই এসছেন? কাঁধে তো বাঁক দেখছি। আগে হ্যাঁ, আমিও আসলে একটু বাবার ভক্ত তো। আপনি বোধহয় আমাকে চিনলেন না। আমিও আপনাদের সাথেই যাব, ওই গ্রামেই তো বাড়ি আমার। তা মশাই, আপনার বাড়ি কোথায় যেন বললেন? আপনি হয়তো শোনেননি, আমার বাড়ি হচ্ছে দক্ষিণ পাড়ার দিকে। তা দক্ষিণ পাড়া বলতে আচ্ছা, ঠিক আছে, যাই বটে। সবারই দেরি হচ্ছে, চলুন আপনিও চলুন। দেরি হচ্ছে সবারই, সন্ধে হয়ে গেলে অসুবিধা আছে। এমনি মেয়ে আছে আমার কাছে, সারা রাত তো এমনিতেও হাঁটবো,
পরের দিন বিকালবেলা অবধি তো পৌঁছেই যাব। কাছাকাছি মেয়ে আছে দেখি, পারলে টোটোই ধরবো। তা মহাশয়, আপনি কি ধরবেন? লোকটি বললেন, আগে না না, দেখি কতটা হাঁটতে পারি, তারপর আর বাবা টানবে। চলুন তাহলে দেখি। এই বলে চান সেরে আমরা উঠলাম, কাঁধে বাঁক নিয়ে এগুলাম। রাস্তায় মাঝে মধ্যে লোকটি আমাদের সাথেই চলছিল। অবাক করা বিষয়, রাস্তায় অনেক জায়গাতেই আমাদের গ্রাম ঢোকার পথে খাবার দাবার বিতরণ হয়। লোকটি একটিও খাবার নেয়নি। লোকটির পায়ে তো আজব জোর। আমরা এতটা হেঁটে এলাম, টোটোয় এলাম, বাসে এলাম, কিন্তু এই লোকটি কেমন যেন সারা রাস্তাটাই হেঁটে এসেছে, অথচ পায়ে কোনো যন্ত্রণাই নেই। লোকটা জিজ্ঞাসা করলাম লোকটাকে, তা লোকটা বলছে যে তার নাকি পায়ে কোনো যন্ত্রণাই নেই, আবার সারা রাস্তাটা হেঁটেও এসেছে, পা খুঁড়িয়েও চলছে না, পা পরিষ্কার পরিচ্ছন্ন। আবার কি জানি না বাপু, বাবার মহিমা। হয়তো রাস্তাতে বেটা কোথাও টোটোও ধরেছিল, আমাদের সাথে সবসময় যায়নি, আমরাই তো মাঝে মধ্যে টোটো ধরে এলাম এত দূর। সে ব্যক্তিটা লাইনে দাঁড়িয়ে যখন শেষকালে বাবার মাথায় ভোরের দিকে জল দিতে গেল, আমাদের সাথেই কথা হচ্ছিল তার। তা মা, তুমি বাবাকে খুব ভালোবাসো বুঝি? আমি বললাম, হ্যাঁ, আমি একটু ভক্ত বটি, বাবাকে খুব শ্রদ্ধা করি। আরে ওই বাবা নয় গো, মহাদেবের কথা বলছি। আমি বললাম, হ্যাঁ, আমিও তাই বলছি। লোকটি একটু খেপাটে প্রকৃতির, কেমন যেন কথা বলে। লোকটি জল ঢাললো, একটি দরজা দিয়ে ঢুকে আর একটি দরজা দিয়ে বেরোতে লাগলো। আমাদের জল ঢালা হয়ে গেলে আমরা সকলে বাড়ি দিকে রওনা দিলাম। বাবা বিকালবেলা এসে জানালো, অবাক করা বিষয়, লোকটা কে ছিল বলো তো? এদিকে আমাকে বললো দক্ষিণ পাড়ায় বাড়ি, আর আমি দক্ষিণ পাড়ার লোক চিনি না, এরকমটা হতে পারে? আশেপাশের লোকগুলোকেও খোঁজ নিয়েছি, দক্ষিণ পাড়া থেকে তো কেউ জল দিতে যায়নি। আর লোকটাও না কেমন ধারা পাগলাটে করছে জানো, লোকটা যেন কেমন ধারা। তবে একটা জিনিস, লোকটার গা থেকে কেমন যেন একটু উগ্র অথচ মিষ্টি সুগন্ধ বেরোচ্ছিল জানো। লোকটা যেন কেমন ধারা। তুমি না সবেতেই খালি সন্দেহ, এসব উল্টো পাল্টা ভূতের সিনেমা দেখবে মেয়ের সাথে, আর এইসব ভাবনা চিন্তা বন্ধ করতে এসব। সেদিন রাত্রে স্বপ্নে আমি দেখলাম সেই লোকটি বাবার পায়ে প্রণাম ঠুকছে এবং বাবা ভোলানাথ আমাকে আশীর্বাদ করছে। জয় বাবা। এই ছিল আমার ঘটনা, খুব ভালো। জয় বাবা ভোলানাথ। এবার চলে যাচ্ছি পরের ঘটনায়। এই ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি হচ্ছেন কাটোয়ার এক অধিবাসী অনুপম। জীবনে কোনোদিনও ভূত দেখিনি বা অলৌকিক কিছু দেখিনি, এবং এটা যদি এখনও না দেখতাম তবে হয়তো বিশ্বাসই করতে পারতাম না যে অলৌকিক বলতেও কিছু হয়, ভূত বলতেও কিছু হয়। ছোট থেকেই মাছ ধরতে খুব ভালোবাসতাম। সারা বিকাল দুপুর ছিপ নিয়ে বেরিয়ে যেতাম মাছ ধরতে। নানান রকমের আয়োজন, খোল ভাজা, পিঁপড়ের ডিম,
ইঁদুরের খোঁড়া মাটি, শুকনো রুটি, বাসি রুটি এসব মাখিয়ে চাট করে মাছ ধরতাম। জীবনে বহু মাছ ধরতে গেছি, বহু পুকুরে গেছি, কখনো নিজেদের, কখনো বন্ধু বান্ধবদের এবং কখনো নদীর ধারে গঙ্গায়। ভালোও লাগে আমার, কিন্তু গঙ্গায় মাছ ধরা খুবই কঠিন। সেখানে মাছ সেরকম আসেই না, তাই বেশিরভাগ সময়টাই আমরা পুকুরেই মাছ ধরতাম। একদিন ভর্তি দুপুরবেলা একা একাই আমাদের হরিদার পুকুরে মাছ ধরছি। আশেপাশে কেউ নেই, নির্জন এলাকা। বাঁশ গাছের ঝাড়গুলি নড়ছে, মৃদুমন্দ হাওয়া বইছে, গাছপালায় বকের দল ডাল ভেঙে নিয়ে যাচ্ছে এবং উড়ে চলে যাচ্ছে ভন ভন করে। আমি নিঃশব্দে মাছ ধরছি, একটা করে মাছ পাচ্ছি এবং থলিতে ভরছি। একটা বড় দেখে রুই পেয়েছি। রুই মাছ বড় না হলে ধরতে আনন্দই লাগে না। বড় একটা রুই পেয়েছি, প্রায় 1.5 কেজি কিংবা 2 কেজি ওজন তো হবেই। বাড়ির লোকেও খুব খুশি হবে। ব্যাগে ভরে রেখেছি। পাশে ছিপটা ফেলে আবার মাছটা ধরলাম, কিন্তু রুই মাছটা ভরতে গিয়ে যেটা দেখতে পেলাম, আগের যে মাছগুলি ধরে রেখেছিলাম তাদের মধ্যে কিছু সিলভার এবং কিছু তেলাপিয়াও ছিল, কিন্তু সেগুলো গেল কোথায়? তাই তো বটে, থলিটা তো ছেঁড়াও নয় যে তারা আবার জলের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। আমি আশপাশটা ভালো করে লক্ষ্য করলাম, কোনো বিড়াল কুকুর আসে নাই তো। দেখি আশেপাশে কোথাও খাচ্ছে নাকি। আমি দেখলাম না, আশেপাশে তো কোথাও নাই। বিরক্ত হয়ে আবার বসলাম। এবারে থলিটা খুলে দেখি, না, কি হলো ব্যাপারটা? বড় রুই মাছটাও কোথাও নাই। আমি চেঁচিয়ে গাল দিলাম, এ কে রে? কোন বেটা আমার মাছ চুরি করছিস? সামনে আয়। আমি কিছুক্ষণ গো গো করে আবার যাকে তাই মাছ ধরতে বাধ্য হলাম। তার কারণ একটাও মাছ পাইনি এ জানলে বাড়ির লোকে হাসি ঠাট্টা করবে। আর এত বড় বড় মাছ পাওয়া সত্ত্বেও না পাওয়া হয়ে গেল, আমার মনটা খুবই খারাপ হলো। এইভাবেই আকাশের দিকে তাকাচ্ছি, বকগুলো উড়ে যাচ্ছে। উপরে বাঁশ ঝাড়টা কি যেন একটা চকচক করছে। বৃষ্টির জলে নাকি? না, বৃষ্টি তো হয়নি এখনো। রোদের আলো লেগে কি যেন একটা চকচক করছে। ভালো করে দেখি তো, এ কি? একটা মাছ বটে না? মাছটার আর্ধেক খাওয়া দেহ এইভাবে বকেতে নিয়ে যাচ্ছে নাকি? বকেতে নিয়ে গেলে তো নিজের বাসাতে নিয়ে খেয়ে খাবে, তাও এত বড় মাছটা বকে নিয়ে যাবে? এই আবার কি রে ভাই? দেখি তো। চুপ করে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। ছিপটাকে তুলে এবং ব্যাগটাকে তুলে বাড়ি যাওয়ার ভান করলাম। গাছের আড়ালে লুকুলাম। বক পাখি কেউ নাই বাঁশ গাছটায়, তা সত্ত্বেও সেই মাছটা গাছে উঠল কি করে? তাও বাঁশ গাছের শিক ডগলায়। কিছুক্ষণ বাদ বাঁশ গাছটা
হালকা দুলল। সেই বাঁশটা যেন কেউ অদৃশ্য কেউ উঠছে। উঠতে উঠতে বাঁশ গাছটা কিছুটা ঝুঁকে গেল। একদম শীত ডগলায় দেখলাম একটা সাদা কাপড় পরে, চুলগুলো সামনের দিকে এগিয়ে, হাতগুলো কালো কালো, নখগুলো যেন সেই মাছটির গায়ে বিঁধে দিচ্ছে এবং মুখের কাছে মাছগুলি নিয়ে কড়মড় করে আওয়াজ হচ্ছে। সে কি আওয়াজ! আমার কান বন্ধ করে নিলাম, গা কাঁটা দিয়ে উঠল আমার। এইভাবে আমি হয়তো অজ্ঞানী হয়ে যেতাম যদি না আমার কাছে সেই মুহূর্তে সেই ছিপটি ছিল। সেই ছিপটির জন্যে হয়তো আমি সেদিন রক্ষা পেয়েছিলাম। তার কারণ ভূত প্রেতে মাছ ধরার জাল, সর্ষে পোড়া, খোল এইসব জাতীয় দ্রব্য থেকে ভয় খায়। তাই কাছে থলিতে খোলের টুকরোগুলো এবং হাতে ছিপের দড়ি, ছিপ এইসব থাকাতে সেই ভূতটি আমার কাছে আসতে পারেনি। এদেরকে মনে হয় মেছো পেতনি বলে। আমি রাম নাম জপ করতে করতে আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে গেলাম। খুব জোর বাঁচে গেছি, আর কোনো দিন সেখানে যাব না। একদিন হরিদাকে জিজ্ঞেস করলাম যে, হরিদা, ওই পুকুরটায় কেউ অতটা মাছ ধরতে চায় না কেন বলো তো? পুকুরটাতে তো ভালোই সাইজের মাছ দেখলাম আমি সেদিনকে, কিন্তু জানো হরিদা, এত মাছের দম না যে আমার ছিপের দড়ি সমেত ছিঁড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। হরিদাকে বললাম, সেদিন দুপুরবেলা যেন হরিদা একটি মাছ ধরেছিলাম, সব মাছগুলো বিড়ালে যেন নিয়ে পালিয়ে গেল। সে চোখগুলো বড় বড় করলো, মুখটা যেন ভয়ে শুকিয়ে আসছে তার। সে কোনো একটা জিনিস লুকিয়ে বলতে লাগলো, ও আচ্ছা আচ্ছা, কিন্তু ওইখানেতে বিড়াল তো সচরাচর আসে না, কুকুর বিড়াল সেরকম তো যাই না ওইদিকে, ও হয়তো চলে গেছে কোনো সময়। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি যা, বাড়ি যা। তারপর আমি হরিদাকে বললাম, কি ব্যাপার বলো তো, ওইখানে কি কোনো ঘটনা ঘটেছে? তুমি আমার কাছ থেকে লুকুচ্ছ? হরিদা তখন বলল যে, ভাই তুই কথা দে এই কথাটা কাউকে বলবি না, নইলে ওই পুকুর আমার আর কোনোদিনও বিক্রি করা হবে না। হরিদা বহুত দিন ধরেই ওই পুকুরটা বিক্রি করার বন্দোবস্ত নিচ্ছে। তার কারণ তার একটা মোটা টাকা লাগবে। সে অন্য জায়গায় নাকি একটা বাড়ি কিনবে এবং সেখানেই থাকবে। গ্রামগঞ্জে আর কতটা ভালো লাগে। আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। হরিদা বলল, আসলে ওই জায়গাটিতে আগে মানুষ পোঁতা হতো। মানুষ অপমৃত্যু মরলে ওই পুকুরের ধারেই তাদেরকে পুঁতে কবর দেয়া হতো। যেসব বাচ্চারা অপমৃত্যু মরত তাদেরকে সেই পুকুরের পাড়েতে পুঁতে দেয়া হতো। একবার এক ঘোষে তার গরু চড়াতে গিয়েছিল ওখানে। তার গরু অনেক রকমের ঘাস দেখে সেই পুকুরের ধার করে নেমে খেতে গিয়েছিল। সেই পুকুরে তখন অনেক ধরনের দাম হতো। দান অর্থাৎ যেগুলি বড় বড় ঘাস, সেই দানে তার পা জড়িয়ে সেই গরুটি পাঁকের মধ্যে ধসে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে তার মালিকও সেখানে নেমে তাকে ঠেলতে যায়।
কিন্তু সে বেরিয়ে আসতে পারে না কোনো মতে। আস্তে আস্তে সে দম চাপা পড়ে মারা যায়। সেও কোনো মানুষের আওয়াজ না পেয়ে, সাড়া না পেয়ে এবং সাহায্য না পেয়ে মারা যায়। এরপর থেকে সেই পুকুরটিতে কেউই আর যেত না। আমার বাবা ওই পুকুরটি না জানতেই কিনে ফেলেছিল। বাধ্য হয়ে তিনি চাষ করতেন, কিন্তু রাত্রেবেলা হলে কোনো দিনই যেতেন না। একবার রাত্রে বাবা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনার সাক্ষী হন। তারপর থেকে বাবা আর কোনো দিনই সেখানে যান না। দিনের বেলাতেই মানুষ যেতে ভয় পায়, তাই আমার বাবা যতটা সম্ভব জলখাবেলা অথবা সকালের দিকেই সেখানে যান। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের আজকে 3টে ঘটনাই ভালো ভালো পাঠিয়েছেন। খুব ভালো লাগলো আজকের ঘটনাগুলি শুনে। এইভাবেই আমাদেরকে বিভিন্ন ধরনের আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা পাঠান, কিংবা আপনাদের জানা কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা কোনো প্যারানর্মাল ঘটনা জেনে থাকলে অবশ্যই পাঠাবেন আমাদের জিমেলে অথবা নিচে থাকা ফোন নাম্বারে। আজকে এত দূরই থাক, আসছি পরের দিন অন্য একটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে। নমস্কার।